অনিকের আয়োজনে 23 থেকে 26শে জানুয়ারি 4 দিনব্যাপী জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে হয়ে গেল 23তম গঙ্গা যমুনা নাট্য উৎসব। উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রজত ঘোষ। প্রতিদিন 6টা থেকে মোট 7টি নাটকের সমাহারে উৎসব মুখর হয়ে উঠেছিল শিবনাথ শাস্ত্রী সদন। অনিকের নিজস্ব প্রযোজনা শকুন্তলা ছাড়াও ছিল রবীন্দ্রনগর নাট্যউদের নাটক তথাগত, तो आकाश तो ऊंचा ही रहेगा, पर कीचड़ वापस हमारे ऊपर आके। যমুনা নাট্য উৎসব হচ্ছে, এটা হচ্ছে মূলত ভারত বাংলাদেশ এই দুটো দেশের যে সাংস্কৃতিক বিনিময়কে মাথায় রেখে এই উৎসবটা হচ্ছে। যমুনা হচ্ছে বাংলাদেশের নদীর একটা রূপ এবং গঙ্গা আমাদের এখানকার, সেই হিসেবে গঙ্গা যমুনা নাট্য উৎসব। এবং নদী কেন না, এটা বহমান একটা ব্যাপার, এটা কোথাও স্থির হয়ে থাকে না, এটা ক্রমাগত সংস্কৃতির যদি বিকাশে চলতেই থাকে। এই জন্যই দুই নদীর নামে, দুই দেশের দুই নদীর নামে গঙ্গা যমুনা নাট্য উৎসবটা এবং সহযোগী নাট্যদল এসোনা জয়নগরের প্রতিধ্বনি। এখানের একজন অভিনেতা শ্রী শ্যামল ভট্টাচার্য, জয়নগরের বাড়ি, সে অনেকের নিয়মিত অভিনেতা। তার মাধ্যমে আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের মনে একটা অভিমানী ছিল যে গঙ্গা যমুনা নাট্য উৎসব কিন্তু কলকাতা ওরিয়েন্টেড ছিল, তো সেটা কেন জয়নগর মজিদপুরে এসে হবে না? এখানে এত সুন্দর একটা পরিবেশ, এত ভালো হল, দর্শক, আমাদের আবেদন শুনে ওনারা সাড়া দেন এবং তখন থেকে আমরা করে আসছি। প্রতিদিন দর্শকের আসন ছিল পরিপূর্ণ। দর্শকের করতালিতে ও উচ্ছ্বাসে প্রাণ ভরে উঠেছিল নাট্যশিল্পীদের। শকুন্তলার নাটকটার বিষয়বস্তু দেশভাগের সময়কার একটা বিষয় নিয়ে, এবং যে কালিদাসের শকুন্তলা যে অভিজ্ঞান শকুন্তলম যে এটা নাটক, সেইটার সঙ্গে একটা মিলিয়ে রূপক হিসেবে সেটাকে নিয়ে এই দেশভাগের যে যন্ত্রণা, এবং সেটা ভারতবর্ষের না, বিশেষ করে বাংলাদেশের এই যে ভাগ হয়ে যাওয়ার পরে যে সমস্যাটা হয়, সেই সমস্যাটাকে নিয়েই একটা নাটক হচ্ছে শকুন্তলা। বাবার নাম সুভাষ বসু, তিনি প্রখ্যাত একজন নাট্যকার। আকাশবাণীতে আনুমানিক 450 রেডিও নাটক আছে। অনু বন্দ্যোপাধ্যায়ের ম্যাক্সিমাম শেষের দিককার যত কৌতুক নকশা সব বাবার লেখা, এবং তিনি নিজে নাট্যকার, অভিনেতা, পরিচালক ছিলেন। এই সংস্থা 1968 সাল থেকে কাজ করছে। তখন আমার বয়স অনেকটাই কম ছিল, সেই 52 বছর চলছে আমাদের। শুরু হয়ে গেল ত্রয়োবিংশ গঙ্গা যমুনা নাট্যোৎসব। শনিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে শুরু হলো অনিক পরিচালিত ত্রয়োবিংশ গঙ্গা যমুনা নাট্যোৎসব। প্রদীপ জেলে নাট্য উৎসবের শুভ সূচনা করেন নাট্যকার রজত ঘোষ। মঞ্চে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার পৌর প্রশাসক সুজিত সরকেল সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এদিন প্রথম মঞ্চস্থ হয় সংগ্রামজিৎ সেনগুপ্তের নাটক সাইরেন, প্রযোজনায় বিভাব নাট্য একাডেমি এবং নির্দেশনায় রাজা ব্যানার্জি। দ্বিতীয় নাটক মঞ্চস্থ হয় জয়নগর এসোনা প্রযোজিত মৈনাক সেনগুপ্তের নাটক প্রতিধ্বনি, নির্দেশনায় কিশলয় বসু। 23 থেকে 26শে জানুয়ারি 4 দিনের এই নাট্য উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক নাট্যগোষ্ঠীর মোট 7টি নাটক মঞ্চস্থ হবে। মহল্লার লোক জমা করে তারা আমাদের ওই চুল্লুঠে ভাঙতে গিয়েছিল। তুমি ওদের চুল্লুঠে ভাঙতে গিয়েছিলে? মেশমশাই, দিনে দুপুরে কোনো একটা মেয়ে ওই রাস্তা দিয়ে একা যেতে পারে না। তাতে তোর কি ফাটছিল রাস্তা? পেটে লাথি মারা দিল না? তার মানে কে বললো? আমি বলছি যে ও তো হলে তোমাদের ব্যবসার কোনো বাহু বাড়ায় নবীন অর দেবতারে, উদার কণ্ঠে পরমানন্দে বন্দন করি তারে।
ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যারে পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। গঙ্গা যমুনা নাট্যোৎসবের আজকে তৃতীয় দিন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আমার প্রথম দিনই আসবার কথা ছিল, কিন্তু পুলিশে চাকরি করি তো, কথা দিও পাষাণী অহল্যা, ওগো যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো, আমিও তো কান পাতি। আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে, কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় কোরিয়ার অন্ধকার দ্বীপ, রক্তে আঁকা মানচিত্র নবপৃথিবী। পায়ে পায়ে সেই পথে চলি, আমার এ অঙ্গরা মিছিলের পায়ে ওরা ধুলি, আমার এ কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে ফাপড়ের মতো চেনে রাখে চেতনা আগুন। হৃদয় পিণ্ডের ঘায় তপ্ত লাল ইস্পাতের শপথ সানায়। তবুও গো অহল্যা আমার, কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে, আমার কুটিরে আর চলে না তো আলো। ভাঙা ছাদ তলে হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে বেড়েছি কেননা আমরা স্তন্যদাতে মায়েদের কোলে, বোবা শিশুদের আর্তনাদের বাংলায় ভাষা শুনেছি। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত ভৃত যৌবন, স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা। কেননা দেশের যেন ঘর বাড়ি, কল কারখানা ধানের খামার, মাঠ ঘাট পথ ফিরে পেতে চাই। আমরা গঙ্গা যমুনা নাট্য উৎসব শহর, কলকাতা শহর ছাড়াও বিভিন্ন মফস্বল শহরে আমরা গঙ্গা যমুনা নাট্য উৎসব পালন করেছি, অনুষ্ঠিত করেছি। কিন্তু এবারে জয়পুরের জঙ্গলে ভেতরে একটা গ্রাম, আদিবাসী অধ্যুষিত মুড়াবেড়ি, সেই গ্রামে এসে আমাদের গঙ্গা যমুনা নাট্য উৎসবের একটা পর্যায় আমরা এখানে অনুষ্ঠিত করছি। রীতিমতো শিহরিত হচ্ছি, গর্বিত হচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলার দরকার, যে অতিমারী অবস্থা গেল, যে লকডাউনের পরিস্থিতি, আমফান পরিস্থিতি গেল, এই পরিস্থিতিতে একটা দায়িত্বপূর্ণ নাট্য দল হিসেবে যেখানে আমরা নাটক করতে পারছিলাম না, সেই আমরা বিভিন্ন জায়গায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য দৌড়েছি, ত্রাণ নিয়ে, আমাদের বক্তব্য নিয়ে, আমাদের অন্যান্য সাহায্য নিয়ে গেছি। এই কাজটা করতে গিয়ে আমরা অনেক বন্ধু অর্জন করেছি, নতুন নতুন বন্ধু। সেই নতুন নতুন বন্ধুদের মধ্যে একটি বন্ধু হচ্ছে পূর্বায়ন ওয়েলফেয়ার সোসাইটি। এদের মাধ্যমে আমরা পুজোর সময় কিছু পোশাক গ্রামবাসীদের মধ্যে বিতরণ করার জন্য এদের মাধ্যমেই আমরা কাজ করেছি, এবং এরাও অত্যন্ত সুষ্ঠুভাবে এই কাজটা সম্পন্ন করেছে। এক ঝাঁক তরুণ ছেলে মেয়ে, যাদের আমার দেখে মনে হয়েছে যারা এতে আছে তাদের 25 বছর বয়স হয়েছে এমনটাও খুব কম। সেই ছেলে মেয়েরা এইরকম একটা মহান উদ্দেশ্য নিয়ে একটা ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করেছে। আমার খুব আগে সকালবেলায় যখন কলকাতা থেকে বেরোচ্ছি, জিতের সঙ্গে আলাপ ছিল, সকালবেলা যখন কলকাতা থেকে বেরোচ্ছি তখন আমার মনে একটা এক্সাইটমেন্ট ছিল
যে এই ছেলে মেয়েগুলোকে দেখবো, এদের সঙ্গে কথা বলবো, এদের কাজকর্মের সঙ্গে পরিচিত হব। এলাম, দেখলাম, আপ্লুত হলাম। পাশাপাশি দেখলাম যে এদের পরিচালনা করার জন্য, এদের উপদেশ দেওয়ার জন্য আরো এক দল প্রৌঢ় মানুষ তারা আছেন এবং তারাও এর সঙ্গে সরাসরি যুক্ত আছেন। খুব ভালো লাগলো। এটাই তো পরম্পরা, এই পরম্পরাতেই ব্যাপারটা হতে পারে এরকম। এইরকম একটা জায়গা থেকে যখন ওদের সঙ্গে আলাপ হয় এবং অভিজিৎ, আমার বন্ধু যে ছিল অভিজিতের সঙ্গে মাধ্যমে জিতের সঙ্গে কথাবার্তায় যখন হয় যে গঙ্গা যমুনা নাট্য উৎসব শুধু ওই রকম একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা ছড়িয়ে পড়তে চাই এবং সেখানে শুধু আমরা নিজেদের নাটক করে যাব তা না, সেখানকার মানুষের যে কৃষ্টি, যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে ধরার একটা প্রচেষ্টা। এটা তো সারা বছর ধরে, বছরের পর বছর ধরে আমরা করতে পারবো না, কিন্তু একটা যদি পুশ করতে পারি, ঠেলা দিতে পারি, একটা ধাক্কা দিয়ে যদি নামাতে পারি, আশা করতে পারি যে পরবর্তীকালে এই জিনিসটা, এই যে পরম্পরা, এই পরম্পরা নিয়ে তারা এগিয়ে যেতে পারবেন এবং আগামী বছর বা তার পরের বছর যদি তারা নিজেরা এরকম ধরনের একটা অনুষ্ঠান করেন এবং সেই অনুষ্ঠানে যদি আমাদের আমন্ত্রণ জানান, আসতে বলেন, আমরা দৌড়ে চলে আসব তাদের সেই জায়গাটায়, আমরা অনুষ্ঠানে আমরা হাজির থাকার চেষ্টা করব, দৌড়ে চলে আসব। আমি আর একটা গর্বের কথা বলি, গর্বিত। আজকে গঙ্গা যমুনা নাট্য উৎসব 23তম গঙ্গা যমুনা নাট্য উৎসবের তৃতীয় পর্যায়ের উদ্বোধন। এর সঙ্গে সঙ্গে এই মঞ্চটার উদ্বোধন হলো, এটাও আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের বিষয়। আরেকটি কথা বলে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, হয় অনেক কথা মুখে আসছিল, কিন্তু সেগুলো বলে যে মূল অনুষ্ঠানকে পিছিয়ে দেরি হয়ে যাবে, বলতে চাইছি না। আমি একটা অনুরোধ রেখে আমার এই বক্তব্য শেষ করছি। আমার অনুরোধ মাননীয় পঞ্চায়েত প্রধান এবং যারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন তাদের মাধ্যমে প্রশাসনের কাছেই আমার অনুরোধ যে পূর্বায়ন ওয়েলফেয়ার সোসাইটি যারা এইভাবে একটা কাজকর্ম করছে, কাজ চালাচ্ছে এবং ভবিষ্যতে আরো বড় করে কাজ করতে পারবে, তাদের বসার জন্য, তাদের কাজ পরিচালনা করার একটা অফিসের জন্য একটা ব্যবস্থা করে দিন। আপনারা তাদের কাছে একটা অফিস তাদের হাতে তুলে দিন, যাতে আরো সুষ্ঠুভাবে তারা কাজটা করতে পারে। ধন্যবাদ। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
ক্লাবের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই খেলাগুলো কলকাতা কোথায় স্টপ করবো? আর্থিক সহায়তায় এবং আমার সাথে একবার কি হয়েছিল, আমার মাটা না সামনে একটু জ্বর হয়েছিল, তাই না? এই যে গ্রামের মানুষগুলোকে দেখছো, এই যে দেখছো গ্রামের মানুষগুলো, এরা আমার মায়ের পাশে খেয়ে আসছে, এমন কি আমার মাকে না একটু জল পড়তে কেন জল পড়তে কেন আমার মাটা না সারা দিনে না আমার মাটা না জল নামবে, আমার মাটা না জল নামবে। এই বুড়িটা এটাকে তো আমিই খেয়েছি। শুভ সন্ধ্যা। অরূপ রায়ের বক্তব্য যখন শেষ হলো, তৃতীয় সারি থেকে একজন প্রবীণ দর্শক বলে উঠলেন, স্যালুটেশনস, সেলাম। সত্যি বলতে কি, সেলাম জানানোর মতোই উদ্যোগ অনেক গত বেশ কিছু কাল ধরে নিয়ে চলেছে। গ্রুপ থিয়েটারের আন্দোলন তো প্রায় শেষ। গ্রুপ থিয়েটার এই শব্দবন্ধটি এই মুহূর্তে একটি আলংকারিক শব্দবন্ধ হিসেবেই আমাদের সামনে আছে। তার যে সমাজ মনস্কতা এবং সামাজিক দায়ের যে দিকগুলো, সেগুলো কার্যত উবে গিয়েছে। এবং এই করোনার সময় আমরা স্পষ্টই দেখলাম যে যদিও গ্রুপ থিয়েটারের নামে প্রায় ৩,০০০ দল পশ্চিমবঙ্গে খাতায় কলমে রয়েছে, বেশিরভাগ দলই কিন্তু ঘরে বসেই এই সময়টা কাটিয়ে দিয়েছেন। কবে মঞ্চে যাবার সুযোগ হবে, মানে হাতে যে ঘিয়ের গন্ধ আছে আবার কবে শুকতে পারবেন, সেই আকাঙ্ক্ষা নিয়েই তারা এই মাসগুলো কাটিয়েছেন। হাতে গোনা বোধহয় ১২-১৫টি দল, তারা একেবারে ময়দানি জঙে গিয়ে মানুষের সঙ্গে কি করে সংযোগ স্থাপন করা যায়, কোনো বাণিজ্যিক বা কোনো শৈল্পিক উদ্দেশ্যে নয়, মানবিক উদ্দেশ্যে তারা সক্রিয় হয়েছিলেন, এখনো আছেন কেউ কেউ। এবং বলতে কোনো আমাদের সংকোচ নেই বা কোনো রকম দ্বিধা নেই, তথ্য প্রমাণ নিয়েই আমরা বলতে পারি যে অনেক এই দলগুলির মধ্যে সর্বাগ্রগণ্য এবং নেতৃস্থানীয়, যে কারণে অনেকের সঙ্গে আরো বহু দল যুক্ত হয়েছেন। অনেককে দেখে বহু তরুণ দল যুক্ত হয়েছেন। এ তো ঠিক যে বহুরূপী পিএলটি, নান্দিকার আমাদের সামনে এখন উদাহরণ মাত্র, কিন্তু তারা আর আমাদের ক্ষুধা ভরণের ব্যবস্থা করার জায়গাতে নেই, আমাদেরকে অনুপ্রাণিত করবার জায়গাতে নেই, নান্দনিক দিক দিয়েও নয় বা অন্য কোনো দিক দিয়েও নয়। যে কারণে একটু আগে শ্রী অরূপ রায় যেটা বলছিলেন যে করোনা আমাদের অনেকগুলো শিক্ষা দিয়েছে। একটা শিক্ষা হলো এই যে কলকাতার প্রসেনিয়াম থিয়েটার আদৌ টিকে থাকবে কিনা বা কতদিন টিকে থাকবে, সে নিয়ে একটা বিরাট
প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে গিয়েছে। ওই যে 1 অক্টোবর অনেক এখানে শো করতে পারলো, অথচ যারা 6.5 মাস ধরে বলছিলেন যে কবে শো করতে পারবো, তারা কিন্তু কেউ শো করতে পারলেন না। একাডেমি অফ ফাইন আর্টস এর হলে ডেট পাওয়ার জন্য 1 বছর আগে হুড়োহুড়ি হতো, মন্ত্রী আমরাদের দপ্তরে গিয়ে কত দরবার করা হতো। এখন একাডেমি অফ ফাইন আর্টস এ সপ্তাহে 2 থেকে 3 দিন শো হয়, তাও এমন সমস্ত বন্দোবস্ত নিয়ে যে কোনো একটি উদ্যোগী দল তাদের ডাবল শো। ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে নগরের মানুষের সঙ্গে থিয়েটারের যে সম্পর্ক ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল, সেটা প্রায় লুপ্ত হতে বসেছে। কারণটা খুব স্পষ্ট। কলকাতাতে ধরুন এই তপন থিয়েটারের বয়স কিন্তু 100 বছর নয়, মেরে কেটে 50 বছর, তাও নয় তার চেয়েও কম। একাডেমি অফ ফাইন আর্টস এর থিয়েটার হচ্ছে গত 48 বছর ধরে। আমাদের উত্তর কলকাতার যে থিয়েটার হলগুলো ছিল সেগুলো অনেকদিনই লুপ্ত হয়ে গিয়েছে। মিনার্ভা থিয়েটার নাম কা ওয়াস্তে টিকে আছে এবং স্টার থিয়েটারে শোনা যায় কোনো কোনো সময় শো হয়। তার কারণ যে মানুষ থিয়েটার দেখতেন, খুব স্পষ্ট করে বললে নাগরিক, শিক্ষিত, মধ্যবিত্ত শ্রেণী, থিয়েটারের কাছে যাদের কিছু চাহিদা ছিল, জিজ্ঞাসা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই শ্রেণী নানাবিধ কারণে থিয়েটার থেকে সরে গিয়েছে। আমরা দেখতাম যে একাডেমি অফ ফাইন আর্টস এর দর্শকরা মূলত আসতেন কলকাতার বাইরে থেকে, কারণ একাডেমি অফ ফাইন আর্টস এর মর্নিং শো শুরু হতো ওই মেট্রো রেল রোববার দিন কখন চালু হবে সেই সময় সীমা মেনে। একাডেমিতে 9টার পরে শো করতে সমস্যা হতো, কারণ 9:30টার মধ্যে সবাইকে দমদমের ট্রেন ধরতে হবে বা গড়িয়ার ট্রেন ধরতে হবে। আমরা স্পষ্টই দেখছিলাম যে মানুষেরা হাজরাবাদ থেকে বা ভবানীপুর থেকে বা শ্যামবাগ থেকে, মানে যাকে আমরা প্রপার ক্যালকাটা বলি, তার সেই সমস্ত মহল্লা থেকে থিয়েটার দেখতে আসতেন। সেই মানুষরা কিন্তু থিয়েটার থেকে ক্রমশ মুখ সরিয়ে নিয়েছিলেন। যেমন করে কফি হাউস একটা সময় মধ্যবিত্ত, শিক্ষিত, মেধা চর্চার একটি প্রধান ঘাঁটি ছিল, এখন তা নেই। এটা সমাজ পরিবর্তনের নিয়মেই এমনটা হয়েছে। প্রসেনিয়াম থিয়েটার ক্রমশ দুর্বল হচ্ছিল, তার জায়গাতে কিন্তু থিয়েটারের অন্যান্য জায়গাগুলো ক্রমশ পল্লবিত হচ্ছিল। কলকাতাতে যদি 10-12টা প্রসেনিয়াম থিয়েটারের হল থাকে, প্রায় 50-60টা অফ প্রসেনিয়াম স্পেস গত 3-4 বছরেই তৈরি হয়ে গিয়েছে। এটা প্রমাণ যে নাটক করার কিন্তু লোক অনেকে আছে এবং তরুণরা প্রবল সংখ্যাতে আছে। এখনো নাটকের মাধ্যমে তরুণরা, যুবকরা তাদের বক্তব্যকে, তাদের আকাঙ্ক্ষাকে, তাদের স্বপ্নকে ব্যক্ত করতে চান। কিন্তু করোনা কিন্তু আবার একটা বিরাট ধাক্কা দিয়ে ফেলল, কারণ নাটক ক্রমশ একটা আধা পেশাদারি জায়গাতে আসতে শুরু করেছিল। অনেক মানুষ নাটকের ওপরে নির্ভর করে 24 ঘন্টা নাটকের সেবা করছিলেন। তার একটা কারণ হচ্ছে এই, তাদের ভালো লাগতো থিয়েটার। একটা কারণ হয়তো এই যে রাজনৈতিকভাবে তারা থিয়েটারের সঙ্গে সংশ্লিষ্ট থাকাকে গৌরবের এবং প্রয়োজনের বলে মনে করতেন। আরেকটি কারণ এটিও ছিল যে থিয়েটার করে যেটুকু গ্রাসাচ্ছাদনের প্রয়োজন তা তারা মিটিয়ে ফেলতে পারছিলেন। সেই প্রক্রিয়াতেও কিন্তু পূর্ণচ্ছেদ না হোক একটি ছেদ পড়েছে, সেমিকোলন তো পড়েছে। ফলে কলকাতার সঙ্গে মফস্বলের থিয়েটারের যে সম্পর্ক বা কলকাতার সঙ্গে অকলকাতার থিয়েটারের যে সম্পর্ক তা আবার। অরূপ বাবুকে আমরা পেয়ে গেছি, এই শুনে নেব একটু জন্মদিন সম্বন্ধে কিছু কথা। স্যার একটু যদি আমাদের সৃষ্টি বাংলাতে বলেন আপনি।
হ্যাঁ, আজকে অনিকের 32 বছর পূর্ণ হয়েছে, 33তম প্রতিষ্ঠা দিবস। তা জন্মদিবসে এমনি অন্য কিছু বলার নেই, এটা অন্য একটা যেমন অন্যান্য নাটকের দিন হয়, এটাও সেই রকমের দিন, কিন্তু আমাদের কাছে একটা বিশেষ হচ্ছে জন্মদিনের দিনে আমরা নতুন নাটক একটা প্রযোজনা করি। তা এবারে এই রকম একটা অতিমারী অবস্থায় করতে পারবো কি না সেই সম্বন্ধে আমাদের সন্দেহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক উপন্যাস অবলম্বনে সঞ্জয় চট্টোপাধ্যায়ের লেখা নাটক প্রজেক্ট ম্যানহাটন আজকে প্রথম এই একাডেমিতে মঞ্চস্থ করছি। এটা আরেকটা বিষয়, আমরা এই জন্মদিনকে কেন্দ্র করে গত 23 বছর ধরে গঙ্গা যমুনা নাট্য উৎসব করছি। এটা 53তম গঙ্গা যমুনা নাট্য উৎসব, যে উৎসবটা আমাদের কাছে ওই যে আমাদের সৃজনে, সমন্বয়ে, দায়বদ্ধতায় আমাদের যে স্লোগান, সমন্বয়ের যে জায়গাটা, সেইখানে এই উৎসবটা থাকে। এই উৎসবটাও এবারে করতে পারবো কি না খুবই সন্দেহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই উৎসবটা 6টি পর্যায়ে করছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা এই অতিমারী অবস্থায়, লকডাউন, আমফান, এই সমস্ত সময়ে যখন নাটক বন্ধ ছিল, এই প্রসঙ্গে স্যার আমি একটা কথা বলি, মানে সবাই যেটা মানে আপনাদের থেকে পেয়েছে, মানে এই যে মহামারী, তারপর ধরুন এই আফগানের সময়, এই যে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে আজকে অনেক পৌঁছে গেছে, তাদের পাশে থেকেছে। তবে একটা দাঙ্গা মানুষের জীবনযাত্রাকে বদলে দেবে, তা কি হয়? কখন থেকে পড়ে আছে কি জানি, আমরা তো এখনই এসেছি। মানুষটা বেঁচে যাবে। আমার মতো অনেক হিন্দু আছে যারা হিন্দু মুসলমান কথা মানতে পারে না। শালা, বউ আসবে না তো কে আসবে? তোর বাপ। হ্যালো, আপনি বড্ড বার বেড়েছে। ভাবছি যদি কোনোদিন গঙ্গায় আসাতে আমার পথে আমারও কিছু হয়েছে। কোন জাতের মানুষ তাও তো জানেন না। একজন ব্রাহ্মণ হিসেবে, একজন মানুষ হিসেবে খুব তুচ্ছ একটা কাজ করেছি। পুজো পাঠ করুন, সেই ভালো। এদের সঙ্গে শত্রুতা করে লাভ নেই। এটা তো আমরা হতে দিতে পারি না। আপনি যখন রাজি হবেন না, মানুষ কোথায় দেখলেন পণ্ডিত মশাই? লোকটা তো মুসলমান। কাজটাকে ভয়ানক খারাপ করে ফেললেন। এবার কি হবে বলুন তো? আমি চাই নাটকটা আরো হোক, আরো বহুবার জায়গায় অভিনীত হোক, এইটুকুই। বেশ এই সময়ে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছি, যে অস্থিরতার মধ্যে এবং যে দ্বিচারী ভাবনার মধ্যে রয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের প্রযোজনা বারবার মঞ্চস্থ হওয়া উচিত। শুধু নয়, বহু মানুষ ভিড় করে এসে দেখুন, এইটা আমরা প্রত্যেকে চাই। তো অরূপ রায় নির্দেশিত নাটক ব্রাহ্মণ সবাই দেখুন, সবার দেখা উচিত। খুব ভালো কি খারাপ বলবো না, প্রয়োজনীয় কি না সেটা সবাই দেখুন। এই নাটক হোক, নাটক দীর্ঘজীবী হোক, এরকম নাটক হোক। শুধু আনন্দ না, নাটক মানে কিছু বার্তা দেওয়া, মানুষকে বোঝানো। নাটকের তো একটা দর্শন থাকে, সেই দর্শন থেকে আর যে এটা হতে চলেছে সামাজিক দর্পণ। তো খুব ভালো লেগেছে নাটক, অসাধারণ।